আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের ৬০ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ভাই যেতে নিজের স্বামীর জন্য এক কাপ কফি বানিয়ে রুমের দিকে অগ্রসর হলো। ক্লান্ত শরীরে ফিরেছে লোকটা। রুমে গেলেই তো কফি দেওয়ার নির্দেশ দিবে, তাই নিজের সাথে নিয়ে যাওয়াকে শ্রেষ্ঠ মনে করলো। রুমে আসতেই দেখলো মানুষটার গোসল করা শেষ, বিছানায় বসে মাথা পুছতে ব্যস্ত। নিশাত কাপটা নিয়ে সামনে তুলে ধরতে রায়ন তা হাত থেকে নিয়ে পাশে রেখে দিল। বউকে টেনে নিজের কোলে বসালো। নিশাত এমন কাজে অভ্যস্ত, তাই বাধা দিল না। এই যে লোকটার খোলা বক্ষপট দেখে আজও লজ্জা পাই, তবুও কিছু বলে না, কারণ বললেই উল্টো ধমক দিয়ে বলবে এত লজ্জা পাওয়ার কি আছে। রায়ান নিশাতের গলার ভাঁজে মুখ গুজে দিতে নিশাত চুলের ঠান্ডা পানির স্পর্শ পেয়ে শিহরিত হয়ে উঠল। রায়ান গলার ভাঁজ থেকে মুখ উঁচিয়ে নিশাতের চোখের দিকে তাকিয়ে নির্দেশ দিয়ে বলল, এখন থেকে বারবার উপর নিচ করবে না, কফি আমি এনে খাবো। কলেজে যাওয়া ছাড়া রুমে বেশি থাকবে, আর ভুলেও যদি দেখেছি যে দৌড় দিয়েছ তাহলে তোমার পা ভেঙে রুমে বসিয়ে রাখবো, মাথায় রেখো। পরিবর্তে নিশাত শুধু একটা মুখ ভেঙচি মারলো। তা দেখে রায়ান বউয়ের থুতনিতে জুড়ে একটা কামড় বসিয়ে পুনরায় বলল, মুখ ভেঙচি মেরে লাভ নেই, যদি কথা না শুনেছ আর তোমার জন্য যদি আমার বাচ্চারা কষ্ট পায় তাহলে কিন্তু তোমার খবর আছে। নিশাত বলল, ওসব চিন্তা বাচ্চাদের জন্য, আমার জন্য কোনো চিন্তা নেই, তাই তো? রায়ান ভেবাচেকা খেয়ে গেল। সে কখন বলল সে শুধু বাচ্চাদের চিন্তা? মেয়েটার কি মুড সুইং শুরু হয়েছে নাকি? ও খুদা, তার ভোলাফালা বউটার কি এখন থেকে মুড সুইং শুরু হবে? তাহলে তো তার মতো গম্ভীর ছেলেটা তাকে সামলাবে কি করে? ভেবেই যেন ভয় পেল, তড়িঘড়ি করে বলল, তোমার কি মুড সুইং হচ্ছে পাখি? নাহলে এমন গম্ভীর মুখ করে আছো কেন? আমি কখন বললাম যে তোমার ভালো চাই না? বাচ্চা ভালো থাকা মানে তোমারই ভালো থাকা। সবার আগে তো তুমি আমার কাছে বউ, তাই না? স্বামীর কথা শুনে আর মুখের রিয়াকশন দেখে নিশাত মনে মনে হেসে কুটি কুটি হলো। মুড সুইং এর নাম করে লোকটাকে কমাস আচ্ছা মতো জ্বালানো যাবে? আহা, ভেবে মুখটাকে গম্ভীর রেখেই বলল, শুনুন, আম্মু বলেছে আপনাকে যেন আর কোনো আশকারা না দেই, পরে যদি জমজ বেবি না হয় তখন তো কষ্ট পাবেন। এবার বউয়ের কথা পছন্দ হলো না, বিরক্তি নিয়ে বলল, এসব বলে আমার মনোবল নষ্ট করে দিও না পাখি, তুমি দেখে নিও জমজই হবে। বলছি না নিজের প্রতি ভরসা আছে আমার, শুধু দোয়া করো একসাথে যেন দুটো মেয়ে হয় আমার। লোকটাকে এখন কি করে বুঝাবে যে ভরসা থাকলেই জমজ বাচ্চা হয় না? ডাক্তার হয়েও এমন পাগলামি এসব ভাবা যায়? আল্লাহ যেন লোকটার ইচ্ছে পূরণ করে দেয়, এই দোয়া করলো মনে মনে। রায়ান নিজে থেকে পুনরায় বলল, আমার জমজ বাচ্চার প্রতি একটা দুর্বলতা আছে বুঝেছো, তবে উপরওয়ালা যাই দিবে আমি তাতেই খুশি। একটা হোক দুটো হোক, ছেলে আর মেয়ে যাই হোক আমি তাতেই হ্যাপি, শুধু তোমরা সুস্থ থাকো। স্বামীর কথা শুনে মুখটা আর গম্ভীর করে রাখলেন না নিশাত, মুখ জুড়ে ভালো লাগার রেশ ফুটে উঠল। রায়ান বউকে কুল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজে উঠে কাবার্ডের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়াতে জড়াতে বউয়ের উদ্দেশ্যে বলল, আর শুনো, আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের ওয়াইফ একজন নামকরা গাইনোকোলজিস্ট, আমি আন্টির সাথে কথা বলেছি, তোমার সব চিকিৎসা আন্টি থেকেই হবে। উনি অন্য এক হসপিটালে বসে, আন্টি বলেছে কাল একবার গিয়ে তোমাকে চেক আপ করিয়ে আনতে। কাল আমি খুব ব্যস্ত, তাই আম্মুকে বলে দিব তুমি আম্মুর সাথে গিয়ে চেক আপ করে আসবা, এরপর থেকে আমি নিয়ে যাব, বুঝেছো? নিশাত বলল, হুম। স্বামীর বড় বক্তব্যের পিঠে ছোট এক শান্ত জবাব দিয়ে চুপ করে গেল নিশাত। রায়ান পুনরায় হেঁটে এসে বইয়ের সামনে দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই ননদকে পেয়ে পড়াশোনা ভুলে বসেছিলেন, চলো পড়তে বসবে। নিশাত বাক্য ব্যয় না করে পড়ার জন্য উঠে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। পিছু পিছু রায়ানও গেল বউকে পড়তে সাহায্য করতে। এখন থেকে মেয়েটাকে দ্রুত ঘুমাতে হবে, তাই আগে পড়ে রাখাই ভালো। যতদিন সুস্থ আছে পড়াশোনা এগিয়ে রাখা প্রয়োজন, বাচ্চা আসতেছে এরপর যে কি হবে কে জানে। ভেবেই রায়ান দীর্ঘশ্বাস ছাড়লো, কোথাও সে একটু ব্যস্ততা দেখিয়ে ফেললো না তো? আর এদিকে রৌদ্রময় দিনের শুরুতেই বাড়ে মানুষের কাজের ব্যস্ততা, আর তার সাথে বেড়ে যায় ক্লান্তি আর অবসাদ। গরমের তীব্রতায় যেন এসির নিচে বসেও কাজ করা কষ্টকর। আচ্ছা, তাহলে সাধারণ মানুষগুলো কিভাবে টিকে থাকে? কিভাবে তাদের সংসার চালানোর জন্য কাজের পিছু ছুটে চলে? তাদের কি কষ্ট হয় না? ক্লান্তিতে ঘিরে ধরে না তাদের? নাকি সংসারের টানাপোড়েন তাদের সব অবসাদকে গিলে নেয়? প্রশ্ন তো চাইলে কতই করা যায়, কিন্তু উত্তর পাওয়া বড়ই দুষ্কর। হসপিটালের সম্মুখে দাঁড়িয়ে ব্যস্ত আর সাধারণ মানুষের আনাগোনা দেখে তাই ভাবতে ব্যস্ত ছেলেটা, কত বিচিত্র মানুষ আর কত বিচিত্র তাদের জীবন। রাস্তায় বের হলে দেখা যায় একটা বাচ্চার পা নেই, অথচ টাকার খুঁজে বেরিয়েছে। এমন অনেক আছে যারা ঠিকমতো ডুমুতো পর্যন্ত খেতে পারে না, কিন্তু তাদের জীবনের তো কোনো কষ্ট নেই। শুধুমাত্র ভালোবেসে একটা মেয়েকে নিজের করে না পাওয়াটাই কি বড় কষ্ট? না, কখনোই এটা হতে পারে না। এর থেকেও বেশি কষ্টে মানুষ দিন পার করে, তাহলে সে কেন কষ্ট পাবে? আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা মানে হলো সেই মানুষটা ভালো থাকুক যাকে আমরা ভালোবাসি। সে তো ভালো আছে, তাহলে সে কষ্ট কেন পাবে? পাবে না আর কষ্ট। এখন থেকে কষ্ট পেলেও তো আর কাউকে বুঝতে দিবে না, নিজের ভালোবাসাকে মনের এক কোণে যত্ন করে তুলে রাখবে। জানে তাকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু তাকে মনে করে কান্নার বদলে হাসাও তো যায়, তাহলে সে হাসিকে বেছে না নিয়ে কেন কান্নাকে একান্ত করে নেবে? তৃষ্ণা অনুভব করতেই ভাবনা রেখে হাসপাতাল সংলগ্ন একটা বড় গ্রোসারি শপ দেখে সেদিকে অগ্রসর হলো। এই হাসপাতালে জয়েন হয়েছে মাস দেড়েক হলো। খারাপ যাচ্ছে না সময়টা, শুধু মনের গহীনে প্রশান্তিটাই অনুভব করতে পারে না। হতাশার শ্বাস ফেললো, যা মনে করতে চায় না তাই যেন বারবার মাথায় চলে আসে। দোকান থেকে একটা পানির বোতল কিনে আগে এক ঢুক পানি পান করলো। পানি খেতে খেতে বাইরে বেরিয়ে এলো। পরনে এখনো অ্যাপ্রনটা জড়ানো, যে কেউ দেখলেই
বুঝতে পারবে সে একজন ডাক্তার। দোকান থেকে বেরিয়ে হাসপাতাল অভিমুখে আসতেই স্থির দাঁড়িয়ে পড়লো কোনো কারণে। চোখ বুজে জুড়ে একটা শ্বাস ফেলে পিছনে তাকিয়ে আকস্মাৎ বিরক্তির স্বরে ডেকে উঠলো, এই মেয়ে এদিকে ফেরো। তার থেকে কপা দূরে একটা মেয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। ডাক শুনেও যখন মেয়েটা ফিরল না, তখন আরো বিরক্তিতে ডেকে বলল, লুকোচুরি কম করো, এদিকে ফিরে তাকাও, কাছে আসো। মেয়েটা আবার ফিরে হাতে ধরা একটা কলেজ ব্যাগ দিয়ে মুখটা ঢেকে নিল, ছোট ছোট কদম ফেলে সামনে এসে দাঁড়ালো। এতে পিয়াসের মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না, শুধু নিরেট স্বরে বলল, তুমি কি আমাকে ফলো করো? মেয়েটার মুখ থেকে ব্যাগটা সরালো না, শুধু মেহিকণ্ঠে সত্য করে জবাব দিল, বিশ্বাস করুন আমি আপনাকে ফলো করতে চাই না, কিন্তু আমার পা দুটো আপনার পিছনে পিছনে চলে আসে খালি, এতে আমি কি করব? জবাবে পিয়াস ভেবাচেকা খেয়ে গেল। কি আজব জবাব! ঠান্ডা কণ্ঠে নির্দেশ দিল, ঠিক আছে, তোমার পা দুটোকে বলে দিও আর যেন আমাকে ফলো না করে, যাও এখন। মেয়েটি বলল, ঠিক আছে। জবাব পেয়ে পিয়াস চলে যেতে নিবে, তখন ওই মেয়েটা মুখ থেকে ব্যাগটা একটু সরিয়ে ডেকে উঠল, শুনুন। পিয়াস না চাইতেও যেন পা দুটো থেমে গেল। মাথা ঘুরিয়ে একপাশে তাকাতেই নজরে পড়লো বেগের আড়াল থেকে বেরিয়ে আসা একটা ডাগর আঁখি। ওই চোখটায় যেন পরিচিত কাউকে খুঁজে পেল। সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে বলল, কিছু বলবে? আর ব্যাগটা সামনে থেকে সরিয়ে দাও, ভয় নেই, বকবো না। এমন কথায় যেন মেয়েটা সাহস পেল। সামনে থেকে ব্যাগটা সরিয়ে দু হাতে বুক চেপে ধরলো, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, আমি তুলি, মানে সবাই এই নামেই ডাকে, তবে আরেকটা নামও আছে, আপনি কোন নামে ডাকতে চান? এতক্ষণ মেয়েটার কাণ্ড দেখে হাসি পাচ্ছিল, কিন্তু এমন প্রশ্ন ভ্রু কুঁচকে এলো। সেভাবেই বলল, আমি কেন তোমাকে ডাকতে যাব? ভালো হয় আমার সামনে আর এসো না। মেয়েটা বুঝি দুঃখ পেল, মন খারাপের ভান করে বলল, আপনার বোধহয় আমার কথা মনে নেই, তাই না? ওই দিন একটা হাসপাতালে আপনার সাথে ধাক্কা। পিয়াস বলল, মনে আছে, ভুলে যেতে চাইলেও তোমার জন্য পসিবল হয়নি। তারপর থেকে খেয়াল করেছি তুমি আমাকে ফলো করছো, আজ মনে হলো তোমাকে থামানো প্রয়োজন, তাই কথা বললাম। তুলির কথার মাঝেই তাকে থামিয়ে দিয়ে কথাগুলো বলে উঠল পিয়াস। তুলি বোধহয় আবারও খুশি হয়ে গেল তাকে চিনতে পেরেছে বিধায় ভয়হীন উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, সেদিনের সেই ধাক্কাটা একদম আমার বুকে গিয়ে লেগেছে জানেন, তাই চেয়েও আপনার পিছু ছাড়তে পারছি না। বলার সাথে সাথে হাত দিয়ে ব্যাগের উপর দিয়ে নিজের বুকের দিকে ইশারা করলো। পিয়াস কথা বুঝতে পেরে ধমক দিয়ে বলল, এই মেয়ে বয়স কত তোমার? মেয়েটি বলল, 17 বছর 9 মাস 15 দিন, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বাবা মায়ের একমাত্র মেয়ে, তবে একটা ভাইও আছে। আমাকে তো দেখছেনই, দেখতে সুন্দর আছি, ছাত্রীও মোটামুটি ভালো, বাবা সরকারি চাকরি করে। আর কিছু জানবেন? এক প্রশ্নের বিপরীতে এত জবাব। পিয়াস আহাম্মক হয়ে গেল, কোনো মতে বলল, তা আমার পিছু কেন নিয়েছ? তুলি এবার ভয় পেল নাকি লজ্জা বোঝা গেল না, তবে চোখ দুটো বুঝে ফটাফট বলে উঠল, আপনার ওই বাদামি রঙা চোখ দুটোর প্রেমে পড়েছি আমি। পিয়াসের ভাবনাই সত্যি, এসব কম বয়সের আবেগ মাত্র, তবে আনমনে বলল, চোখের প্রেমে পড়েছ? আমার নয়। প্রশ্ন শুনে তুলি চোখ মেলে তাকালো, তবে পুনরায় নিচের দিকে তাকিয়ে জবাবও বলল, শুধু কি চোখের প্রেমে পড়া যায় বলুন? চোখ দুটো যার অবশ্যই তার প্রেমে পড়েছি, কারণ লোকটা না থাকলে তার চোখ দুটো পেতাম কি করে? পিয়াস এবার বিরক্তি নিয়ে পুনরায় ধমকের স্বরে বলল, এটুকু মেয়ে প্রেমের কি বুঝো, যাও ভাগো এখান থেকে, এরপর আবার দেখলে থাপ্পড় লাগাবো বলে দিলাম। তুলি বলল, আরে আরে, অতিথিকে এভাবে তাড়াচ্ছেন কেন? জানেন না অতিথিদের তাড়াতে নেই? তৎক্ষণাৎ এমন প্রশ্ন শুনে পিয়াস অবাক হতেও ভুলে গেল, এই মেয়ে এত চঞ্চল যে এক মুহূর্তে আত্মীয় হয়ে গেল। তারপর বলল, তুমি আমার আত্মীয় কখন হলে? তুলি পিয়াসের পানে তাকিয়ে মোহবিষ্ট হেসে জানালো, আপনি জানেন না বাড়িতে কেউ বেড়াতে আসলে বা উড়ে এসে জুড়ে বসলে তাকে আত্মীয় বলে? এই আমি আপনার জীবনে উড়ে এসে জুড়ে বসেছি, তাই তখন থেকে আমি আপনার আত্মীয়। পিয়াস এক মুহূর্ত অবাক হয়ে পরক্ষণে থমথমে কণ্ঠে বলল, যারা উড়ে এসে জুড়ে বসে তাদের আত্মীয় নয়, আপদ বলে। তুলি বলল, আমার ডিকশনারিতে সবাই আত্মীয় হয়, কেউ আপদ নয়। এমন ফটাফট জবাব কে দেয়? তাছাড়া সব আজব কথাবার্তা। বুঝতে বাকি নেই মেয়েটা সেই লেভেলের চঞ্চল, না হলে নিশ্চয়ই তাকে ফলো করতো না। এইটুকু মেয়ে পরাবাদ দিয়ে কি সব করে বেড়াচ্ছে? ভেবে পরামর্শ স্বরূপ বলল, তোমার মনে হয় মাথা খারাপ, যাও ডাক্তার দেখাও। এই ছেলেটিও ডাক্তার, সুযোগ পেতে চঞ্চল কণ্ঠে বলল, আপনি তো ডাক্তার, আপনি আমার পার্সোনাল ডাক্তার হয়ে যান না। এত কথা বলে পিয়াসের রাগ বেড়ে গেল, আর কথা বাড়ানোর ইচ্ছা হলো না, নয়তো দেখা যাবে এই মেয়ে সন্ধ্যা ফুরিয়ে গেলেও কখনো কথা থামাবে না। উল্টো ঘুরতে যেতে যেতে বলে গেল, পাগলদের সাইকিয়াট্রিস্ট দেখাতে হয়, আর আমি পাগলের ডাক্তার নই। এরপর যদি তোমাকে আর আমার আশেপাশে দেখি, তাহলে থাপিয়ে তোমার গাল লাল করে দেব। পিয়াসের যাওয়ার পানে তাকিয়ে তুলি ঠোঁট উল্টালো, সাহস করে এত কথা বললো, আর বিনিময়ে লোকটা রেগে চলে গেল, আবার ভয়ও দেখিয়ে গেল। এর থেকে লুজ রুকিয়ে দেখাই ভালো ছিল, ইস কেন যে ধরা পড়লো। ঠোঁট উল্টিয়ে পিয়াসের যাওয়ার পানে তাকিয়ে উচ্চস্বরে উচ্চারণ করে উঠল, এমন করে তাড়িয়ে দিতে নেই ডাক্তার, কে বলতে পারে একদিন আমি আপনার বউ হয়ে গেলাম, আর তখন আমি আপনাকে কথায় কথায় দূরে তাড়িয়ে দিলাম, তখন কি আপনার কষ্ট হবে না বলুন? ভবিষ্যতের কথা ভেবে আমাকে আর তাড়িয়ে দিবেন না, বুঝেছেন? আর এদিকে দুপুর গড়িয়ে গোধূলির আগমন হতে রোদের তীব্রতা কিছুটা কমতে দেখা যায়, তবে তাপ যেন কমার নাম
নামই নিতে চায় না, তার মাঝে মানুষের আনাগোনা, শেরগুল সবকিছুতে যেন মাথা খারাপ হওয়ার উপক্রম। খুব বেশি সময় হয়নি অন্য এক নামকরা হসপিটালে এসে বসেছে নিজের শাশুড়ির সাথে। যদিও এত বেশি শেরগুল এখানে নেই, তবুও মাথাটা ধরেছে বড্ড, অসুস্থ লাগছে। তার উপর আজ দুবার খাওয়া শেষে বমি হয়েছে। যদি বমি হয় তাহলে সে থাকবে কি করে না খেয়ে। খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না তাদের। ভেতর থেকে ডাক পেতে দুজনে উঠে ভেতরে প্রবেশ করলো। টুকটাই সম্মুখীন হলো এক মধ্যবয়সী সুন্দরী মহিলার। রিমি বেগমকে দেখে তিনি হাসি মুখে কুশল বিনিময় করলেন। নিশাতের পানে তাকিয়ে বলে উঠলেন, এই যে মিসেস নেওয়াজ, কেমন আছেন? আপনার স্বামী তো আমাকে কল করে পাগল করে ফেলেছে, এখনো এমন পাগলামো, বাপ রে, ভাবা যায়। ডাক্তার শিয়াস আহমেদের কথা শুনে নিশাত আর রিমি বেগম দুজনেই হেসে ফেললো। ছেলেটা আসলেই পাগল হয়েছে বোধহয়। নিশাত হেসে একটা চেয়ারে বসে পড়ে জবাব দিল, আমি ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? ডাক্তার শিয়াস আহমেদ বললেন, ভালো, তবে ম্যাম বলো না, রায়ানের মতো আন্টি ডাকতে পারো। জবাবে নিশাত মাথা নাড়ালো। পরক্ষণে নিশাতকে দুটো পরীক্ষা করালো। নিজেদের লোক বিধায় দ্রুত রিপোর্ট তৈরি করে দিল। রিপোর্ট বোধহয় সব ঠিকই আছে, কিন্তু বাকি কিছু দেখে বোধহয় নিশাত আর রিমি বেগমের মাথা হ্যাং হওয়ার অবস্থা। শিয়াসা বেগম নিশাতকে কিছু পরামর্শ দিলেন। নিশাত তা শুনলো কিনা বোঝা গেল না। ওনাকে কিছু একটা বলে শাশুড়ির সাথে আশ্চর্য হয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রিমি বেগম হাঁটতে হাঁটতে মুচকে এসে বৌমার উদ্দেশ্যে বলে উঠল, বলছিলাম না বেশি আশকারা দিতে নেই, শুধু উপরওয়ালার কাছে চাইতে হয়, সে যা দিবে তাই খুশি, বুঝেছো? নিশাত অবাকের মাঝেই মাথা নেড়ে সাই জানালো। বাইরে এসে নিশাতদের গাড়িতে চড়ে বসলো। তারপর এগিয়ে চললো বাড়ির দিকে। এতক্ষণ যেন মাথা ব্যথা একটু কমেছে। বাড়ির সামনে এসে গাড়ি থামাতেই নেমে ছোট ছোট কদম ফেলে বাড়ির ভিতর প্রবেশ করলো। চোখ তুলে তাকাতেই চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার মা আর বাবা দুজন লিভিং রুমে বসে চা পান করছে। খুশিতে সব ভুলে দৌড়ে গিয়ে বাবার সামনে বসে উচ্ছ্বসিত স্বরে বলে উঠলো, আব্বু কখন এসেছো? কেমন আছো তোমরা? আমাকে বলনি কেন আসবে? মেয়ের উচ্ছ্বাস দেখে নুমান সাহেব আলতো হাসলেন। তবে পাশে বসা পূর্ণা বেগম ধমক দিয়ে বলে উঠলেন মেয়েকে, এসব শান্তভাবে জিজ্ঞেস করা যায়, এভাবে দৌড়ে আসার কি আছে? বলেছি না সাবধানে থাকতে, কথা শোনো না কেন? মায়ের কথা তেমন আমলে নিল না নিশাত। বাবার পানে প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে রইল। নুমান সাহেব হাস্যবোধনই বলে উঠল, ভালো আছি আমরা। রায়ান বাবা ফোন করে বললো আমাদের আসতেই হবে, কোনো কথা শুনতে চাই না। আজ গাড়িও পাঠিয়ে দিল, আর বললো তোমাকে না জানাতে, তাই বলিনি। কিন্তু হঠাৎ করে ডেকে এনেছো কেন? নিশাত বুঝলো স্বামী তাকে সারপ্রাইজ দিতে তার মা বাবাকে নিয়ে এসেছে। হয়তো বুঝেছিল একটা দিন থেকে আসতে কষ্ট হয়েছিল তার, কিংবা এই সুখের সময় মা বাবার সাথে একটু সময় কাটাতে চাই। আবার এটাও বুঝলো তার মা এখনো তার বাবাকে কিছুই বলেনি, তাই নিজের হাতে ধরা রিপোর্টটা বাবার দিকে বাড়িয়ে দিল। নুমান সাহেব ভ্রুকুচকে রিপোর্টটা হাতে নিয়ে পড়তেই হৃদয় শিথিল হয়ে এলো। খুশিতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো। ফর্সা স্বরূপ মেয়ের মাথায় একটা হাত রেখে খুশি হয়ে বললেন, আমার ছোট মেয়েটা মা হবে, ভাবা যায়। খুশি হও আম্মু, স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। নিশাত খুশিতে বাবার পা জড়িয়ে ধরে কোলে মাথা রাখলো। এই মেয়ে যে এখন বাবাকে ছাড়বে না বুঝতে পেরে রিমি বেগম এগিয়ে এলেন। নুমান সাহেবের সাথে কথা বলে নিশাতের উদ্দেশ্যে বলে উঠলেন, আগে যাও ফ্রেশ হয়ে আসো, তারপর যতক্ষণ ইচ্ছে বাবা মায়ের কাছে থেকো। নিশাত দুরুক্তি না করে বাবাকে ছেড়ে উঠে দাঁড়ালো। রিপোর্টটা বাবার থেকে নিয়ে শাশুড়িকে ধরিয়ে দিল। তারপর ছুটে গেল নিজের রুমের দিকে। দ্রুত ফ্রেশ হয়ে নিচে এসে বাবার কাছে বসেছে আর নিজের মায়ের হাত থেকে খেতে ব্যস্ত। তার মা তার জন্য 2-3 প্রকার আচার তৈরি করে নিয়ে এসেছে, তা দিয়েই ভাত খাচ্ছে। টকটক জিনিস দিয়ে খেতে ভালোই লাগছে, নয়তো মাছ মাংস খেলেই কেমন গা গুলিয়ে আসে। কটা মাস কিভাবে কাটাবে সে এ নিয়ে যেন চিন্তিত এখন। নিশাতের খাওয়ার মাঝে রায়ান এলো বাড়িতে। শ্বশুর শাশুড়িকে দেখে সালাম জানালো। নুমান সাহেব আর পূর্ণা বেগম দুজনকে এখন আব্বু আম্মু বলে সম্বোধন করে রায়ান। এতে যে পূর্ণা বেগম ছেলের না হওয়া আফসোসটা দিন দিন কেটে যাচ্ছে। ছেলেটা প্রথমবার গ্রামে যাওয়ার পর থেকে ওনাদের খোঁজখবর নিত, কিন্তু নিজের বাবার মুখ থেকে সব জানার পর সেই খোঁজ নেওয়া মাত্রা আরো বেড়েছে। এতে ওনারা দুজন ভীষণ খুশি। একমাত্র মেয়েকে ছেড়ে দূরে থাকার কষ্ট যেন এখন অনেকটা লাঘব হয়ে যাচ্ছে। এই যে আজ জোর খাটিয়ে ওনাদের নিয়ে এসেছে, এতে যে ওনাদের কতটা ভালো লেগেছে তা বলে বোঝানোর নয়। তবে এনারা আজও জানেন না এই ছেলেটাই শুরুতে ওনাদের মেয়েকে মেনে নিতে চায়নি, রুমে জায়গা দেয়নি, অথচ এখন সবকিছু কতটা স্বাভাবিক। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।